চীন কিভাবে গোটা আফ্রিকা মহাদেশকে নিজেদের প্রভাব বলয়ে নিয়ে আসছে তা এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি। তবে এটা শুধু ব্যবসা বা বিনিয়োগের গল্প নয়, এর পেছনে আছে এক সুদূরপ্রসারী কৌশল যা হয়তো আগামী পৃথিবীর ক্ষমতার ভারসাম্যই ঠিক করে দেবে। পুরো গল্পটা শুরু হয় এই একটি সংখ্যা দিয়ে, ৩০ গুণ। মাত্র ২ দশকে আফ্রিকা আর চীনের মধ্যে বাণিজ্য শুধু বাড়েনি, রীতিমতো বিস্ফোরিত হয়েছে। এটা কোনো সাধারণ অর্থনৈতিক বৃদ্ধি নয়, এটা ক্ষমতার ভূগোলে ঘটে যাওয়া এক ভূমিকম্পের মতো। এই গ্রাফটা দেখুন, ২০০০ সালে চীন আফ্রিকা বাণিজ্য ছিল মাত্র $10 বিলিয়ন, আর ২০২৩ সাল নাগাদ সেই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? প্রায় $300 বিলিয়ন। এই একটা তথ্যই চীনকে আফ্রিকার সবচেয়ে বড় একক বাণিজ্যিক অংশীদার করে তুলেছে। এতটাই বড় যে তা ইউরোপ আর আমেরিকার সম্মিলিত বাণিজ্যকেও পেছনে ফেলে দিয়েছে। এই বিশাল অর্থনৈতিক পরিবর্তনের সাথে সাথেই আফ্রিকার ভূরাজনৈতিক খেলার নিয়মকানুনও বদলে যাচ্ছে। এটা আসলে দুটো ভিন্ন শক্তির গল্প, একদিকে পুরনো পশ্চিমা মডেল আর অন্যদিকে চীনের একেবারে নতুন কৌশল। পশ্চিমা মডেলটা দেখুন, এখানে IMF বা বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো থেকে ঋণ দেয়া হয়, কিন্তু তার সাথে জুড়ে দেয়া হয় অনেক কঠিন শর্ত, রাজনৈতিক সংস্কারের জন্য চাপ দেয়া হয়। যেমন ফ্রান্সের CFA ফ্র্যাঙ্ক এখনও আফ্রিকার 14টা দেশের উপর অর্থনৈতিক নিয়ন্ত্রণ ধরে রেখেছে, যাকে অনেকেই নব্য ঔপনিবেশিকতা বলে মনে করেন। অন্যদিকে চীনের মডেলটা একদম আলাদা। তারা সরাসরি অবকাঠামো তৈরির জন্য বিশাল ঋণ দেয়, কিন্তু কোনো রাজনৈতিক শর্ত ছাড়াই। তাদের ঘোষিত নীতি হল অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা আর অবিশ্বাস্য দ্রুতগতিতে কাজ শেষ করা। রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের এই একটা কথাই যেন আফ্রিকার অনেক নেতার মনের কথা। তারা চীনের এই অ্যাপ্রোচকে সমতার চোখে দেখে, একটা পার্টনারশিপ হিসাবে দেখে, যা পশ্চিমাদের তথাকথিত শিক্ষকসুলভ আচরণের একদম বিপরীত। তো চীনের এই কৌশলের মূল যন্ত্রটা কি? কিভাবে এটা কাজ করে? এর মূলে আছে 3টে জিনিস: আফ্রিকার প্রাকৃতিক সম্পদ, চীনের দেওয়া বিপুল পরিমাণ ঋণ, আর সেই সম্পদ আহরণের জন্য তৈরি করা রেলপথের মতো বিশাল সব অবকাঠামো। চীনের ছাপ এখন আফ্রিকার মাটিতে কংক্রিট আর স্টিলের মাধ্যমে খোদাই করা। তারা শুধু রাস্তা বা রেলপথই বানাচ্ছে না, তারা গোটা মহাদেশের বাণিজ্যের শিরা উপশিরা তৈরি করছে। কেনিয়ার রেলপথ মোম্বাসা বন্দরকে দেশের ভেতরের সাথে জুড়ে দিচ্ছে, আর হুয়াওয়ের মতো কোম্পানিগুলো তৈরি করছে আফ্রিকার ডিজিটাল ভবিষ্যতের মেরুদণ্ড। প্রত্যেকটা প্রকল্পই এক একটা কৌশলগত চাল। তবে এই বিশাল কর্মকাণ্ডের একটা অন্ধকার দিক নিয়েও আলোচনা হয়। পশ্চিমা সমালোচকরা একে বলেন ডেট ট্র্যাপ ডিপ্লোমেসি, বা সোজা কথায় ঋণের ফাঁদ। মূল অভিযোগটা হলো চীন ইচ্ছে করে দেশগুলোকে এমন ঋণের জালে জড়ায় যেখান থেকে তারা বেরোতে পারে না, আর যখন তারা ঋণ শোধ করতে ব্যর্থ হয় তখন তাদের কৌশলগত সম্পদগুলো চীনের হাতে চলে যায়। কেনিয়ার এই স্ট্যান্ডার্ড গেজ রেলওয়ে প্রকল্পটা এর একটা আদর্শ উদাহরণ। মোম্বাসা থেকে নাইরোবি পর্যন্ত 470 কিলোমিটার লম্বা এই রেলপথ বানাতে খরচ হয়েছে $3.6 বিলিয়ন। পুরো টাকাটাই ঋণ দিয়েছে চীনের এক্সিম ব্যাংক। এখন আসল ভয়টা হলো, কেনিয়া যদি কোনোদিন এই বিশাল ঋণ শোধ করতে না পারে, তাহলে কি মোম্বাসার মতো গুরুত্বপূর্ণ একটা বন্দরের নিয়ন্ত্রণ তাদের হারাতে হবে? কিন্তু এই ঋণের ফাঁদ তত্ত্বের একটা পাল্টা ব্যাখ্যাও আছে। অনেক গবেষণা বলছে যে চীন সরাসরি কোনো দেশের সম্পদ জব্দ করেছে এমন ঘটনা বিরল। যেমন শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের কথাই ধরুন, ওটা কোনো জবরদখল ছিল না, ছিল 99 বছরের জন্য লিজ। আসলে চীন সম্পদ দখলের চেয়ে ঋণ পুনর্গঠন করতেই বেশি আগ্রহী, কারণ তাদের আসল লক্ষ্য ভৌত সম্পদ নয়, বরং আরও গভীর কিছু। তাহলে আসল উদ্দেশ্যটা কি? যদি সম্পদ দখল করায় মূল লক্ষ্য না হয়, তাহলে চীন আসলে কি চায়? এখানেই গল্পের আসল রহস্যটা লুকিয়ে আছে, টাকা আর কংক্রিটের পর্দার আড়ালে। এই উদ্দেশ্যটা বুঝতে হলে আমাদের সফট পাওয়ার বা নরম শক্তির ধারণাটা বুঝতে হবে। এর মানে হল জোর করে নয়, বরং আকর্ষণ আর ভাবাদর্শ দিয়ে অন্যের পছন্দকে নিজের পক্ষে নিয়ে আসা। আর এখানেই আসল খেলাটা। চীনের চূড়ান্ত লক্ষ্য সম্পদ বা বন্দর নয়, তাদের আসল উদ্দেশ্য হল আদর্শ, নিজেদের রাজনৈতিক মডেল, নিজেদের শাসন ব্যবস্থা আফ্রিকায় রপ্তানি করা এবং ধীরে ধীরে একটা নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা। এর সবচেয়ে বড় প্রমাণ তানজানিয়ার এই মুয়ালিমু জুলিয়াস নেরিয়ার লিডারশিপ স্কুল। এটা সরাসরি চীনা কমিউনিস্ট পার্টির টাকায় চলে, আর এর একমাত্র উদ্দেশ্য হল আফ্রিকার আগামী প্রজন্মের নেতাদের চীনের একদলীয় শাসন মডেলে ট্রেনিং দেওয়া। আর এই স্কুলটা একা নয়, চীনের সফট পাওয়ারের জাল অনেক দূর পর্যন্ত ছড়ানো। চীনে প্রায় 80,000 আফ্রিকান ছাত্রছাত্রীকে স্কলারশিপ দিয়ে পড়ানো হচ্ছে।
স্টার টাইমস টিভির মতো মিডিয়া নেটওয়ার্ক ৩০টারও বেশি দেশে চীনের ভাষ্য প্রচার করছে। প্রত্যেকটা পদক্ষেপই হল ভবিষ্যতের জন্য একটা বিনিয়োগ। তাহলে প্রশ্নটা হলো, যখন সংকট আসে, যখন একটা দেশ চীনের ঋণ শোধ করতে পারে না, তখন আসল দামটা কি দিতে হয়? ভয়টা হলো বন্দর বা খনি হারানোর, কিন্তু আসল লেনদেনটা তার চেয়ে অনেক বড়। চীন আসলে ভৌত সম্পদ কিনছে না, তারা কিনছে রাজনৈতিক আনুগত্য। যেমন জাতিসংঘের ভোটাভুটিতে আফ্রিকার ৫৫টা দেশের সমর্থন, তাইওয়ান বা জিংজিয়াংয়ের মতো সংবেদনশীল ইস্যুতে আফ্রিকান দেশগুলোর নীরবতা। এটাই হলো ঋণের আসল প্রতিদান। এবার আসা যাক চূড়ান্ত হিসেবে, চীনের এই কৌশল বিশ্বের ভবিষ্যতের জন্য কি অর্থ বহন করে। এই পুরো কৌশলের পেছনে আছে একটা অমোঘ বাস্তবতা, জনসংখ্যা তত্ত্ব। চীন আজ বিশ্বের সবচেয়ে তরুণ আর দ্রুত বর্ধনশীল মহাদেশে বিনিয়োগ করছে। ২০৫০ সালের মধ্যে আফ্রিকার জনসংখ্যা হবে প্রায় ২.৫ বিলিয়ন। চীন শুধু আজকের জন্য বন্দর কিনছে না, তারা আগামী শতাব্দীর জন্য বাজার, সম্পদ আর রাজনৈতিক মিত্র কিনছে। সুতরাং আসল প্রশ্নটা এটা নয় যে বন্দরগুলো কার মালিকানায় থাকবে। আসল প্রশ্নগুলো, আগামী দিনের পৃথিবীর ভবিষ্যৎ কে লিখবে। চীনকেন্দ্রিক এক নতুন আফ্রিকা কিভাবে গোটা বিশ্ব ব্যবস্থাকে বদলে দেবে, সেটাই এখন দেখার বিষয়। এটাই রহস্য উন্মোচন।